প্রিয় দর্শক, আমি নাজমুল আশরাফ আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন নির্বাচিত খবরে। আমাদের আজকে নির্বাচিত খবর, সংসদ নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানালেও উপজেলা নির্বাচন পেছানোর দাবি করছে বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল। আমাদের আজকের এই নির্বাচিত খবরটি নিয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি নিউ এজ পত্রিকা সম্পাদক জনাব নুরুল কবিরকে। জনাব নুরুল কবির, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সংসদ নির্বাচনের তারিখ সম্পর্কিত বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এবং নির্বাচন সংশ্লিষ্ট আরও অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের অতিথির সাথে। আর আপনারা এসব বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন তাকে। তবে সবার আগে চলুন আমাদের নির্বাচিত খবর সম্পর্কিত দুটি রিপোর্ট দেখে নেই। একটি হচ্ছে আওয়ামী লীগের প্রতিক্রিয়া এবং দ্বিতীয়টি হচ্ছে বিএনপির প্রতিক্রিয়া। এছাড়া অন্যান্য দলের প্রতিক্রিয়াও প্রায় একই রকম ছিল। চলুন আমরা বড় দুটি দলের প্রতিক্রিয়া জেনে নিই। ডিসেম্বরের 18 তারিখ সংসদ নির্বাচন এবং 24 ও 28 তারিখ উপজেলা নির্বাচনের ঘোষণা সহ শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের নানা দিক বিচার বিশ্লেষণ করতেই বৈঠকে বসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যরা। ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানান, সংসদ ও উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা করায় সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে আওয়ামী লীগ। তবে দলটি মনে করে সংসদ নির্বাচনের 5 দিনের মাথায় উপজেলা নির্বাচন সম্ভব নয়। এখানে প্র্যাকটিক্যাল প্রবলেম আছে। 18 তারিখ জাতীয় নির্বাচনের পরে সেই নির্বাচন করা প্রশাসনিকভাবে, আইন শৃঙ্খলার দিক থেকে, বাস্তবতার দিক দিয়েও কিন্তু সেটা সম্ভব না। তবে আমরা মনে করি এটা খুব বেশি সমস্যা না। কেন আমরা মনে করি না? সেই বাস্তব যুক্তি যখন আমরা নির্বাচন কমিশন এবং উপদেষ্টার কাছে তুলে ধরবো, তারাই উপলব্ধি করবেন যে না, 24-28 সম্ভব না, পরবর্তী সময় সেটা হবে। সৈয়দ আশরাফুল জানান, জরুরি অবস্থার মধ্যে ভালো নির্বাচন হলেও তা দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ হতে পারে। জরুরি অবস্থার কারণে যদি এটা প্রশ্নবিদ্ধ হয়, সেটা কিন্তু সমস্ত প্রক্রিয়াটাকে একটা প্রশ্নবিদ্ধ করতে পারে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে ধরনের কলাকরণ করা প্রয়োজন, আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে বলবো সেগুলি আরো শক্তভাবে আইন করুন এবং তার প্রয়োগ করুন। সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বাতিলের বিএনপির দাবি এবং দলটির কয়েকদিনের আচরণকে দুঃখজনক বলে মন্তব্য করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আরপিওতে যে সংস্কার আনা হয়েছে, 2-1টা ছাড়া যেগুলির অবজেকশন আমরা বলছি, বাট আমরা এটার পক্ষে। আমরা রাজনৈতিক দলের নিবন্ধনের পক্ষে, আমরা তৃণমূল থেকে মনোনয়ন দেওয়ার পক্ষে। সুতরাং যে জিনিসগুলি আন্দোলনের মাধ্যমে আমরা অর্জন করেছি, সেটা যদি এখন বাস্তবায়ন করা হয়, তাহলে আবার আপনার এই ফ্রিস্টাইল গুন্ডা পান্ডা হুন্ডার আপনার নির্বাচন হবে। সেটাই তো বিএনপি চায়। সেক্ষেত্রে আপনাদের দলের কাউন্সিল এবং গণতন্ত্র পরিবর্তনের পদক্ষেপ কবে নাগাদ নেবেন? আর আমরা যখন সর্বশেষ সংলাপে যাই, ওনারা বলছেন আপনাদের কাউন্সিল করার কোনো প্রয়োজন নাই, আপনারা ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেন, সাবজেক্ট টু দ্য কাউন্সিল। এইটাই তাদের কাছে যথেষ্ট। সব দলকে আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে এই সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করি, যাতে নির্বাচনটা অর্থবহ হয়। এক প্রশ্নের জবাবে তিনি জানান, শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে মহাজোট। আর এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতিও নিতে শুরু করেছেন তারা। আমরা কমপ্লিটলি রেডি ফর ইলেকশন 18 তারিখ, এবং আমাদের যোগ্য প্রার্থীর কোনো অভাব নাই। মহাজোটের যারা শরিক দল, তাদেরকে আগামী 24 তারিখ আওয়ামী লীগের ইফতারে আমন্ত্রণ করেছি, তারা সেখানে আসবেন এবং নেত্রী আসার পরপরই মহাজোটের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দুই নেত্রী নির্বাচনে আসবেন। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে জাতি আশ্বস্ত হয়েছে উল্লেখ করে দলের কারাবন্দী অসুস্থ নেতাদের বিদেশের চিকিৎসা ও অন্যদের মুক্তি চেয়েছে আওয়ামী লীগ। তাওহিদুল ইসলাম, ওয়ার্ল্ড নিউজ, ঢাকা। সুপ্রিয় দর্শক, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ এবং উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা সহ আরও কিছু কথা বলেছিলেন। সে ব্যাপারে আমরা আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুনছিলাম। কালকে তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছিল। তো এখন চলুন আমরা প্রধান উপদেষ্টার এই ঘোষণা সম্পর্কে, নির্বাচনের তারিখ সম্পর্কিত ঘোষণা সম্পর্কে আমরা বিএনপির প্রতিক্রিয়া সম্পর্কিত আরেকটি রিপোর্ট দেখে নিই। রাজনৈতিক দলের আমাদের পক্ষে নির্বাচনের জন্য আমাদের সকল রকমের প্রস্তুতি আছে, সকল প্রকার প্রস্তুতি আছে। নির্বাচনমুখী দল হিসাবে আমরা 300 সিটে আসনের জন্য আমরা প্রস্তুত, কিন্তু প্রস্তুতের ব্যাপকতা, এখন যে আপনার অনেকগুলো প্রস্তুতি লাগে, তার জন্য যে নির্বাচনী কর্মকাণ্ড, এগুলো কিন্তু কোনো দলই ওভাবে শুরু করতে পারে নাই। বিএনপির দুনেতাই জানালেন, নির্বাচন কমিশন তাদের মূল দাবিগুলোকে আমলে নেয়নি, কেননা নির্বাচনের আগে জরুরি অবস্থা তুলে নেওয়া, নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ বন্ধ রাখা এবং নতুন নির্বাচনী আইন স্থগিত করা সহ দলের নিবন্ধন আইন শিথিলের ব্যাপারে রাজনৈতিক দলের দাবির কোনো প্রতিফলন নেই প্রধান উপদেষ্টার ভাষণে। অবিলম্বে জরুরি অবস্থা সম্পর্কে তাদের ঘোষণা দেওয়া উচিত। আপনার
নির্বাচনী এলাকা নির্ধারণ সম্পর্কে তারা কিভাবে করতে চাচ্ছে এটা ঘোষণা দেওয়া উচিত। আপনার রাজনৈতিক দল নিবন্ধনের ব্যাপারটি কিভাবে তারা সমস্যা নির্ধারণ করবে, এবং সর্বোপরি আপনার যে আইনের যে পরিবর্তন করেছে, জনপ্রতিনিধি আদেশের যে পরিবর্তনগুলো করেছে, যে পরিবর্তনগুলো প্রয়োজন এবং বাস্তবসম্মত নয়, এগুলো সম্পর্কে তারা কি করবে, এই বিষয়গুলো নিয়ে তারা অবিলম্বে জনসমক্ষে বক্তব্য রাখা উচিত। দেরিতে হলেও নির্বাচনের তারিখ ঘোষণাকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিএনপি নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। আমার নির্বাচন এলাকায় আমি যাচ্ছি না, পরিবেশ নাই। এটা যে নির্বাচন হবে সুন্দরভাবে, এই পরিবেশের জন্য জরুরি অবস্থা প্রত্যাহারের কোনো বিকল্প নাই। এবং তার উনার ইঙ্গিতটি হচ্ছে যে আমি শেষ পর্যন্ত জরুরি অবস্থা প্রত্যাহার করে নেব, আমি এইভাবে বিশ্বাস করতে চাই। তবে সংসদ নির্বাচনের এক সপ্তাহের মধ্যেই উপজেলা নির্বাচন অযৌক্তিক বলে মনে করেন বিএনপি নেতারা। তারা অতি আগ্রহ কেন দেখাচ্ছে এটার জন্য? তাদের এই দুইটা নির্বাচন প্রায় সাইমেলটেনিয়াসলি করার মতো প্রশাসনিক অবস্থা, তাদের ক্ষমতা এই বর্তমান সরকারের নাই। উপজেলা নির্বাচন পেছানো, জরুরি অবস্থা পুরোপুরি তুলে নেয়া এবং রাজনৈতিক দলের নিবন্ধন সহ আরও কিছু বিষয় বিএনপির আপত্তি বিবেচনায় এনে সরকার বাস্তব সিদ্ধান্ত নেবে, এমনই প্রত্যাশা বিএনপি নেতাদের। আমার মনে হয় মোস্তফা আকমল, ওয়ান নিউজ, ঢাকা। সম্মানিত দর্শক, আমরা দুটি বড় দলের প্রতিক্রিয়া জানলাম নির্বাচনের তারিখ ঘোষণা সহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে। আর এসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা আগেই জানিয়েছি আমাদের আজকে স্টুডিওতে আছেন নিউ এজ পত্রিকার সম্পাদক জনাব নুরুল কবির। জনাব নুরুল কবির, বহু কাঙ্ক্ষিত একটি দাবি মানা হয়েছে বলা যেতে পারে, কারণ রাজনৈতিক দলগুলোর তো বটেই, সংশ্লিষ্ট সবারই কিন্তু দাবি ছিল যে নির্বাচনের একটা সুস্পষ্ট তারিখ ঘোষণা করা হোক, এবং সেই তারিখ ঘোষণা না করা পর্যন্ত নির্বাচন অনিশ্চিত হবে কিনা, শঙ্কা আশঙ্কা, এরকম নানাবিধ কথা আমরা প্রতিনিয়ত শুনি। তো গতকাল প্রধান উপদেষ্টা যখন নির্বাচনের তারিখ ঘোষণা করলেন, এখন দুটো নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, এবং সেই ঘোষণা সম্পর্কিত আরও অন্যান্য বিষয়ে আমি আসবো। প্রথমে আমি আপনাকে জানতে চাইবো, আপনি কি মনে করেন যে এই তারিখ ঘোষণার মধ্য দিয়ে এই সরকারের অধীনে ডিসেম্বরেই যে জাতীয় সংসদ নির্বাচনটি হবে, এই আশঙ্কা এখন আর নেই? না, প্রথম কথা হচ্ছে যে আমি এটা ইতিবাচক পদক্ষেপ মনে করি। এই যে একটা তারিখ ঘোষণা করা হলো, সেইটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা স্টেপ ফরওয়ার্ড, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং এটা খুবই জরুরি যেটা ছিল, এবং সেটা তারা করেছেন, ভালো করেছেন। কিন্তু এটার সঙ্গে আরও কতগুলি সংশ্লিষ্ট ব্যাপার, যেটা আপনি কতক্ষণ আগে দেখালেন যে খবরের মধ্য দিয়ে, সেগুলোর আসলে নিষ্পত্তি হওয়া প্রয়োজন, যেগুলোর মধ্যে কিছু জটিলতা থেকে গেছে। একটা সুখবর আমরা দেখলাম, সেটা হচ্ছে যে আমি নিজে মনে করি যে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন হওয়া দরকার। আমি মনে করি যে তাদের রাজনৈতিক দলগুলোর ভেতরে আভ্যন্তরীণ গণতন্ত্রের ব্যবস্থা প্রচলন হওয়া দরকার। তাদের আর্থিক লেনদেন আর অর্থ সংগ্রহ এবং অর্থ কিভাবে তারা ব্যয় করেন তার অডিট করার জন্য এক ধরনের আইনি বাধ্যবাধকতা থাকা দরকার। এই যে কথাগুলো গত প্রায় 10 বছর ধরে সমাজে আলোচিত হয়েছে, অর্থাৎ সমাজের ভেতর থেকে মানুষের এই রাজনৈতিক দলগুলোর ব্যাপারে এক ধরনের আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে। এটা অভিজ্ঞতার মধ্য দিয়ে হয়েছে মানুষের, যে এগুলো যদি তারা না করে, কেবলমাত্র একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল করার ভেতর দিয়ে সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন হওয়া সম্ভব নয়। কিন্তু এই সরকারকে আমরা প্রথম থেকে একটা দোষারোপ করে আসছি, এই যে 2-3টে কথা, এই সরকার ডজন অর্ডিন্যান্স করেছে, এই 2-3টে বাক্য সহ একটা আইন তারা কিন্তু এখনো পর্যন্ত ঠিকমতো করতে পারেনি। যেগুলো করেছে এখন আবার নাকি সেগুলো সংশোধনী লাগবে। কেউ বলছেন যে সেগুলো অনেক প্রভিশনস আছে রাষ্ট্রের যে শাসনতন্ত্র তার পরিপন্থী। এই যে এই বিষয়গুলো তার একটা গুবলেট পাকিয়ে রাখলেন, তাতে কিন্তু জনগণের আকাঙ্ক্ষা এবং দেশ এবং রাষ্ট্রের প্রয়োজন দুটাই ব্যাহত হলো। আমার অনুমান করি এখানে এই সরকার এবং সরকারের সংশ্লিষ্ট লোকদের এই ব্যাপারে রেটরিক্যালি মুখে যত উচ্ছ্বাসই ব্যক্ত করুন না কেন, যদি সত্যিকার অর্থে তাদের কমিটমেন্ট থাকতো, তাহলে অনেক আগেই প্রথমে এই কাজটা করতেন। তারপরেও আজকে একটা সংবাদ, যেটা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের মুখে আমরা শুনলাম, যে নির্বাচন কমিশন তাদেরকে বলেছেন যে, কারণ আওয়ামী লীগ দীর্ঘদিন থেকে এবং বিএনপিও দীর্ঘদিন থেকে একটা কথা বলছিল যে আমরা যে পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন ইত্যাদি আইনগুলোকে মেনে চলবো, তার জন্য ইমার্জেন্সির মধ্যে আমরা কি করে এটা করব, কারণ পার্টির সম্মেলন লাগবে এবং ইমার্জেন্সি ছাড়া সম্মেলন করা না থাকে, ইমার্জেন্সি থাকলে সম্মেলন করা যাবে না। তো শুধুমাত্র নির্বাহী কমিটির সভায় অন্তত তারা নৈতিকভাবে
একটা সিদ্ধান্ত নিলেও নির্বাচন কমিশন সেটা মানবেন, সেটা অর্থসমাপ্ত এবং এটা পঙ্গু ধরনের একটা ডিসিশন, তবু এটা মন্দের ভালো। তো এই সুযোগটা যদি থাকে তাহলে আমরা অন্তত চাইব দেশের নাগরিক হিসেবে যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই কাজটা, এটা পাবলিক কমিটমেন্টের মধ্য দিয়ে যে এটা আমরা এটা করলাম এবং ভবিষ্যতে আমরা এটা করে নিব, এটা 1 নম্বর দরকার। এখন হ্যাভিং সেইড দিস, যদি নির্বাচনে মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের জন্যই সরকারের আকাঙ্ক্ষা, তো গণতন্ত্রের প্রথম এবং প্রধান কথা হচ্ছে জনগণের অধিকার, জনগণের মৌলিক অধিকার চর্চার সুযোগ। কেন তাকে জরুরি অবস্থা প্রত্যাহারে তার তো বাধা কোথায়? জনগণকে কি সরকার ভয় পায়? সরকারের জনগণকে ভয় পাওয়ার কিছু ন্যায্য কারণ আছে। হ্যাঁ, কারণ জনগণের সাথে এই সরকার যে দুর্ব্যবহার করেছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সেটা ভয় পাওয়ার একটা কারণ আছে। কিন্তু জনগণ তো কালকে ঝাঁপিয়ে পড়ছে না সরকার কোনো ঝামেলা না করলে যে তাদেরকে ভয় পেতে হবে। তো এই যে একটা জরুরি অবস্থা প্রত্যাহার করার ক্ষেত্রে সরকারের যে দ্বিধা, তারপরে হচ্ছে যে সংশ্লিষ্ট যে বিষয়গুলো যে করতেই হবে, হ্যাঁ, অথচ এই 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 সংবাদ খবরটা সবাই বাংলাদেশের মানুষ জানে না যে অন্য কোন একটা বিকল্পের কথা কিন্তু নির্বাচন কমিশনার গতকাল বলেছিলেন যাদের মাথায় একটা বিকল্প আছে, অনুমান করে এটা একটা বিকল্প, বিএনপির সাথে বৈঠকের পরে এটা বলেছেন, হয়তো এইটা বিকল্পের কথা তারা মনে রেখেছেন যে ঠিক আছে কার্যকরী কমিটিতে এটা করলে চলবে। তো সেইটাও যদি সেইটা, তারপরে আরো আছে আপনার ধরনের যে সীমানা পুনর্নির্ধারণের ব্যাপার, এগুলো ডিসেম্বরে নির্বাচন করতে হলে কবে করবে এগুলো? তারপরে তারপরে সঙ্গে জুড়ে দিয়েছে উপজেলা নির্বাচনের ব্যাপার, 1 সপ্তাহের ব্যবধানে করা, আর হচ্ছে প্রায় সঙ্গে সঙ্গে করা একই ব্যাপার। বাংলাদেশের এই উপজেলা নির্বাচনের কত 481টা এখন, এবং এই উপজেলা এবং সংসদ নির্বাচনের মাঝখানে পার্থক্য মাত্র 5 দিন। এই বিষয়টার বিরোধিতা কিন্তু সব দলই করছে খুব সংগতভাবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া করেছে, আজকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। আপনি লক্ষ্য করুন 481টা কনস্টিটুয়েন্সি, সঙ্গে হইল 300 এমপি, তার মানে হচ্ছে যে 781 জন প্রতিদ্বন্দ্বীকে তাদের বাছাই করতে হবে এইসব বড় বড় দলগুলোর। আচ্ছা, টেকনিক্যালি এটা অরাজনৈতিক একটা সংগঠন, বাট প্রশাসন তো রাজনীতির ব্যাপার, এবং 481টা এত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে নির্বাচন হবে এবং বড় বড় রাজনৈতিক দলগুলো এগুলো কেবলমাত্র বসে বসে দেখবে, এটা হতে পারে না, আশা করাও ঠিক না, এবং এটা ঠিক। আচ্ছা, তাহলে এই যে তাদেরকে এই আর বড় বড় দলগুলো এক একটা পদের জন্য 3 জন 4 জন 5 জন করে আপনার প্রার্থী থাকে, তো এগুলো সর্ট আউট করা, তাদের মতো করে তাদেরকে হলো সন্তুষ্ট রাখা, কাউকে হয়তো উপজেলায় দিয়ে কাউকে হয়তো এমপি প্রার্থী নিশ্চিত করা, এগুলোর জন্য যে সময় দরকার। দ্বিতীয়ত, সরকারের কি সেই প্রশাসনিক দক্ষতা এবং ক্ষমতা কি আছে এগুলো প্রায় সাইমultaneous একটা নির্বাচন করবার জন্য? আমার তো মনে হয় না। তো এই যে তারাই যে এটাকে জুড়ে দিচ্ছে, এই জুড়ে দেওয়ার মধ্য দিয়ে কিন্তু মানুষের যে আপনি প্রশ্নটা করেছিলেন, সংশয় কি পুরোপুরি কাটবে? কাটা সম্ভব নয়, কারণ অ্যাপারেন্টলি ওনারা বলেছেন যে আমরা দাবি মেনে নিলাম, এবং রাজনৈতিক দলগুলো খুবই যথার্থভাবে সেটাকে স্বাগত জানিয়েছে, আমরাও স্বাগত জানাই। কিন্তু তার সঙ্গে যে লেস জুড়ে দেওয়া আছে, সেইটার কারণে যদি কোনো গন্ডগোল তৈরি হয়, সেটার কারণে যদি কোনো বিভ্রান্তি তৈরি হয়, সেই দায়িত্ব তো সরকার। এটার মধ্যে আরেক ধরনের অনিশ্চয়তামূলক পরিস্থিতি তো জারি করে রেখেছে। একটা প্রশ্ন করতে পারেন কেউ, যখন আমরা মানি রাষ্ট্রকে যদি গণতন্ত্রায়ন করতে হয়, তাহলে তার সমস্ত প্রশাসনিক টায়ারে জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা জারি রাখা ছাড়া তো কোনো পথ নাই। এবং এইটা আমাদের রাজনৈতিক দলগুলো আচরণের ক্ষেত্রে কখনোই গণতান্ত্রিক আচরণ নিজেদের পার্টি কর্মীদের সঙ্গেও করে নাই এবং জনগণের সঙ্গেও করে নাই। ফলে এইটা এক ধরনের আন্ডার কম্পালশন, জনগণের চাপের মধ্যে থেকে এটা করাইতে হবে, এটা আমি মানি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সরকার যখন এই জাতীয় নির্বাচনকে সংশয়মুক্ত করার বিনিময়ে এটা করেন, তখন কিন্তু আমাদের মনে প্রশ্ন আসে গণতন্ত্রের প্রতি এই সরকারের এই মহব্বত কবে থেকে? তারা কি এটা জানেন না যে গণতন্ত্রের প্রধান কথা হচ্ছে জনগণের মৌলিক অধিকার? সেইটা তারা ঠিক করেন না, জরুরি অবস্থা প্রত্যাহার করে আমাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেন না। তারা আপনার নিজেদের টেনিওর 3 মাসের জায়গায় 2 বছর বানিয়ে ফেলেছেন জনগণের কাছে জিজ্ঞাসা না করে। সংবিধানের মধ্যে লেখা আছে তার জুরিসডিকশন কি, সেই জুরিসডিকশনের বাইরে গিয়ে ডজন খানেক এলাকায় তারা রাষ্ট্রের এবং সরকারের পলিসি প্রণয়ন করেছেন, যেগুলি তার কোনো গণতান্ত্রিক আচরণ না।
এরকম একটা অগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি দেখাবার পরে যখন গণতন্ত্রের নামে সাধারণ নির্বাচনের সঙ্গে এই লেজুর জুড়ি দিয়ে একটা অনিশ্চয়তাপূর্ণ পরিবেশ তৈরি করেন, তখন তো সংশয় পুরোপুরি যাবার নয়, থেকে যায়। জি, দর্শক আছেন একজন। হ্যালো 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 জি বলুন। হ্যালো জি, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমি হামিদুর রহমান চিটাগাং থেকে বলছি। হ্যাঁ, বলেন। স্থানীয় সরকার নির্বাচন হলো জনগণের দাবি। রাজনৈতিক দলগুলো বা আপনারা কেন এর বিরোধিতা করছেন? আমার মনে হয় এখন ইলেকশন হলে স্বচ্ছ হবে। আপনারা কেন বিরোধিতা করছেন বা রাজনৈতিক দলগুলো কেন বিরোধিতা করছে, এটা আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা একবারও বিরোধিতা করি নাই। আমরা বলেছি যে এটা এই স্থানীয় প্রশাসনের মধ্যে যদি জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচনের মধ্য দিয়ে যদি সে প্রশাসন তৈরি না হয়, তাহলে গণতন্ত্রেরই বিকাশ হয় না। আমরা এইটা বিরোধিতা করছি এই অর্থে যে এইটার নামে একটা অগণতান্ত্রিক সরকার, যে কেন্দ্রীয়ভাবে যে গণতান্ত্রিক শাসন, নির্বাচিত সরকারের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা, সেইটাকে যদি কণ্টকাকীর্ণ করে তোলে, সেইটাকে যদি বাধাগ্রস্ত করে তোলে, শেষ পর্যন্ত এইটাও হবে না সেইটাও হবে না, এইরকম একটা আশঙ্কা মুক্ত থাকবার জন্যে আমরা বলছি যে কমপক্ষে একটা কেন্দ্রীয় পর্যায়ে একটা গণতান্ত্রিক অর্থাৎ নির্বাচিত শাসন প্রক্রিয়ায় উত্তরণের জন্য এই বাধাকে দূর করার চেষ্টা করছি। জি, না, এখন উপজেলা নির্বাচন, সংসদ নির্বাচনে আগে পরে করা নিয়ে অনেক দিন বিতর্ক চলেছে এবং আপনি জানেন যে সরকারের একটা দৃঢ় অবস্থান ছিল, নির্বাচন কমিশনের সেটা ছিল যে সংসদ নির্বাচনে আগে উপজেলা নির্বাচন করবেন, কিন্তু সব দল যখন বলছে তখন ওনারা পরে দিলেন, কিন্তু এমন পরে দিলেন কাছাকাছি করে, আসলে পরে নয়। এটা কি এক ধরনের কৌশল যে হ্যাঁ আমরা রাজনৈতিক দলের দাবি মেনেছি, আমরা সংসদ নির্বাচনে পরে দিয়েছি, কিন্তু এই 5 দিন পরে দেওয়াতে যে আবার একটা নতুন সমস্যা তৈরি আমি হলো? সেটার কথাই বলছি যে তাতে আপনার শাব্দিক অর্থে তারা পরে দিয়েছেন, প্রায়োগিক অর্থে সেটা পরে নয়। তাহলে এইটা কেন? এটা কি জেদ হলে তো সারা দেশকে নিয়ে, সেভাবে হলো 140 মিলিয়ন লোককে নিয়ে হ্যাঁ, তাদের জেদ করার কোনো অধিকার নাই। দ্বিতীয়ত হচ্ছে, আপনি নির্বাচন কমিশনের কথা আরেকটা কথা মনে পড়লো। খেয়াল করুন যে 12ই মেতে সরকার প্রধান আজকের যে ঘোষণা দিয়েছিলেন, তো যথার্থ একটা ঘোষণা দিয়েছিলেন যে নির্বাচনের ডেট, নির্বাচনের শিডিউল অনুযায়ী, আইন অনুযায়ী নির্বাচন কমিশন ঘোষণা করবে। সে অনুযায়ী দুদিন আগে নির্বাচন কমিশন কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছিলেন আগামীকাল সোমবার তিনি সে ঘোষণা করবেন। মাঝখানে আমরা দেখলাম তড়িঘড়ি করে প্রধান উপদেষ্টা একটা তারিখ ঘোষণা করে দিলেন। এটার দুটো অর্থ হতে পারে, উনি তার ব্যাখ্যা দেননি কি কেন এটা করলেন। আমাদের কাছে মনে হয় একটা হতে পারে যে নির্বাচন কমিশন এবং সরকারের মধ্যে কোনো এক ধরনের দূরত্ব আছে, পরস্পরকে টেক্কা মারার একটা ব্যাপার আছে, যেটার লক্ষণ আমরা দেখেছিলাম। নির্বাচন কমিশন যখন বলছিলেন যে তিনি ঘোষণা করবেন 1 সপ্তাহ আগে, কবে সেটা বলেননি, তখন কিন্তু আনোয়ার ইকবাল সাহেব একজন উপদেষ্টা, তিনি প্রথম এটা বললেন যে না, এটা প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন, অথচ এটা আমাদের ট্র্যাডিশন সম্মত নয় এবং শাসনতন্ত্র সম্মত নয়। তাহলে এই যে তাদের মধ্যে যেই নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সমগ্র নির্বাহী বিভাগ তাকে সহযোগিতা করবার কথা, তার অধীনে থেকে সেইখানে নির্বাচন কমিশনারের স্পষ্ট উচ্চারণের পরেও, তার অভিব্যক্তি ব্যক্ত করার পরেও তাকে কিন্তু প্রিএম্প্ট করলেন প্রধান উপদেষ্টা। তাহলে তাদের মধ্যেকার সম্পর্ক কিন্তু খুব সুস্থ নয়। এটা একটা আপনার দুশ্চিন্তার বিষয়। এইটা একটা। আর একটা কারণ আবার হতে পারে, যেমন ধরুন তিনি নিউ ইয়র্কে যাওয়ার প্রাক্কালে তিনি এই ঘোষণাটা দিয়েছেন। তো এইখানে এই সরকারের যদি প্রথম দিক থেকে কতগুলি জিনিস লক্ষ্য করেন, বাংলাদেশের মানুষের কাছে বাহ্যিকভাবে যেটা প্রমাণিত হয়, বাংলাদেশের সাধারণ মানুষের চাইতে তার কিন্তু যে আনুগত্যবোধ, অ্যাকাউন্টেবিলিটি বোধ, আনুগত্য বলবো না আমি, ভুল শব্দ এটা, জবাবদিহিতা বোধ বিদেশিদের কাছে আছে বেশি। আপনাকে আমি প্রমাণ দিচ্ছি। এই সরকার ক্ষমতায় এসছে, বিদেশি কূটনীতিকদের দৌড়ঝাঁপের কথা আপনার মনে থাকবার কথা। তারপরে এই বিদেশিদের, তারা এই যে রাজনীতির অঙ্গন থেকে 2 জন প্রধান নেত্রী, বাংলাদেশের খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে যে তাড়িয়ে দেবার যে
প্রকল্প, এইটা বিদেশিদের মুখে আমরা আগে বৈঠকখানায় শুনেছি। সেই প্রকল্প নিয়ে সরকার দীর্ঘদিন ব্যস্ত ছিলেন। লক্ষ্য করবেন যে কয়েক ডজন বিদেশি পত্রপত্রিকাকে সরকার প্রধান ইন্টারভিউ দিয়েছেন। যদি আমরা অনেকে, আমি নিজে দরখাস্ত দিয়ে রেখেছি 1.5 বছর আগে আমাদের দেশের পত্রপত্রিকাকে বা আমাদেরকে ইন্টারভিউ দেওয়ার জন্য, তিনি মোকাবেলা করার কোনো প্রয়োজন বোধ করেননি আমাদের প্রশ্ন। সুতরাং এই বিদেশিদের প্রতি তার যে এক ধরনের দুর্বলতা এবং তাদের কাছে যে জবাবদিহিতা, সেইটাই হয়তো নিশ্চিত করবার জন্যে ওই যেখানে নিউ ইয়র্কে গিয়ে যাতে তিনি বলতে পারেন যে আমি একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে এসেছি, সেটাও একটা কারণ হতে পারে। তো এই কিন্তু নির্বাচন কমিশনকে কিন্তু সরকার বিব্রত করলো। তো এই নির্বাচন কমিশনকে যে তাদেরই মনোনীত, তো এই বিব্রত করার মধ্য দিয়ে তাদের মধ্যে যে টানপোড়েন তৈরি হয়, সেটাও তো একটা বিপদের দিক। আজকে প্রধান নির্বাচন কমিশনারকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন এই ব্যাপারে, তো তিনি বলল যে মাত্র তো 24 ঘন্টা গেল, আমাকে আরো সময় দাও, আমি জানাবো। তো আগামীকাল তিনি তার প্রতিক্রিয়া জানাবেন এবং আগামীকাল কিন্তু তারই আপনার নির্বাচনের তারিখগুলো ঘোষণা করার কথা, তখন আমরা নির্বাচন কমিশনের অবস্থানটা জানতে পারবো। জি, দর্শক আছেন। হ্যালো। জি বলুন। আমি নুরুল কবির সাহেবের কাছে জানতে চাচ্ছিলাম যে পলিটিক্যাল গভর্নমেন্ট গুলো সাধারণত আমরা যেটা দেখেছি যে তারা উপজেলা নির্বাচনের প্রতি অনাগ্রহী এবং বিভিন্ন কারণবশত তারা উপজেলা নির্বাচনগুলো অনুষ্ঠিত করে নাই। তো সেক্ষেত্রে এই তত্ত্বাবধায়ক সরকার কি যদি উপজেলা নির্বাচনটা করে যায়, সেটা কি জনগণের জন্য মঙ্গলজনক হবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা বিরতির পরে এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে জানবো। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নেব, এ পর্যায়ে ফিরে আসবো কিছুক্ষণ পরে। আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরেকবার আমাদের নিয়মিত আয়োজন নির্বাচিত খবরে। আবারও মনে করে দিচ্ছি, আমাদের আজকে নির্বাচিত খবর, সংসদ নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানালেও উপজেলা নির্বাচন পেছানোর দাবি করছে আওয়ামী লীগ, বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। আমাদের আজকের এই নির্বাচিত খবর নিয়ে স্টুডিওতে আমরা কথা বলছি নিউ এজ পত্রিকার সম্পাদক জনাব নুরুল কবিরের সাথে।
আমাদের কাছে একটা প্রশ্ন ছিল। জি, বিরতির আগে একটা প্রশ্ন ছিল, সেটা তো প্রশ্নটা প্রথম কথা হচ্ছে আমি ওনার যে উদ্বেগের সঙ্গে একমত। এই প্রশ্নকারী এবং আমার নাগরিক হিসেবে একই উদ্বেগ, এবং আমি পরিষ্কারভাবে মনে করি বাংলাদেশ রাষ্ট্রের গণতন্ত্রায়নের জন্য, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক প্রক্রিয়ায় পলিসি মেকিংয়ে অংশগ্রহণ করবার জন্য নিজ নিজ এলাকায় মানুষের কী ধরনের কর্মসূচি হবে, কী ধরনের উন্নয়ন হবে, সেইটা বাস্তবায়ন করার জন্য নির্বাচিত উপজেলা, নির্বাচিত ইউনিয়ন, নির্বাচিত জেলা, এগুলির কোনো বিকল্প নাই। এগুলি যদি হয় জনগণের জন্য ভালো, এইটা নিয়ে কোনো সংশয়ের কোনো সুযোগ নাই, প্রথম কথা। নাও প্রশ্নটা হচ্ছে যে পলিটিক্যাল গভর্নমেন্টগুলি এগুলি করতে চায় না, এবং বহুবার কথা দিয়েও তারা রাখে নাই, আওয়ামী লীগও রাখে নাই, বিএনপিও রাখে নাই। প্রশ্নটা হচ্ছে যে কেন করে না? কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো অগণতান্ত্রিক। এই ব্যাপারে আমার কোনো বিন্দুমাত্র সংশয় নাই। তারা কি করে, এমপিদের সঙ্গে উপজেলার যে চেয়ারম্যান হবে তার সঙ্গে একটা কর্তৃত্বের বিরোধ হয়, এমনকি আর্থিক মুনাফারও বিরোধ হয়। কারণ বাংলাদেশের নির্বাচনে অতীত পর্যন্ত দেখা গেছে, এইবার কি হবে আমি জানি না, দেখা গেছে যে নির্বাচন করতে বিশেষত রাজনৈতিক দলগুলির থেকে যখন নমিনেশন কিনে ব্যবসায়ীরা নির্বাচন করা শুরু করলো, সেই ব্যবসায়ীরা যখন এলাকার জনগণের পাশে অতীতে কখনো থাকে নাই, তাদের ভোট অর্জন করবার জন্য তার টাকা দিয়ে হলো ভোট কেনবার যে সংস্কৃতি এই বিএনপি আওয়ামী লীগ শুরু করেছিল, তার কারণে পুরো নির্বাচনটা, জাতীয় সংসদ নির্বাচনটা হয়ে গিয়েছিল একটা ব্যবসার মতন বিনিয়োগ। অর্থাৎ কয়েক কোটি টাকা খরচ করে সে যখন এমপি হয়, এমপি হওয়ার পরে সে এই 5 বছরের এমপিগিরি করার মধ্য দিয়ে সে ওই টাকাটা মুনাফা সহ তুলে আনতে চেষ্টা করে। তাতে করতে গেলেই সেখানে তার কি করতে হয়, যে ডেভেলপমেন্ট প্রজেক্টস যেগুলো আছে, উন্নয়ন প্রজেক্ট যেগুলো প্রকল্প আর তার কনস্টিটিউয়েন্সিতে হয়, সেগুলির মধ্যে অসৎ উপায় অবলম্বন করে সেগুলির থেকে কিছু পরিমাণ টাকা মেরে সেইটা দিয়ে তারা ওই মুনাফাটা বা অথবা খরচটা উঠায়। এই যে যদি উপজেলা হয় তাহলে এমপির সঙ্গে এই বিরোধটা হয়, তাহলে কর্তৃত্বের বিরোধ হয় এবং আপনার আর্থিক সুবিধার বিরোধ হয়। কিন্তু নাগরিকদের দিক থেকে এই বিরোধকে ধ্বংস করা ছাড়া, ডিসম্যান্টল করা ছাড়া এই যে রিলেশন, আমাদের কোনো পথ নাই। সুতরাং সেটা করতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যদি এই ভয়ে আমরা করি যে এখন যদি না করে তাহলে রাজনৈতিক দলগুলো আর করবে না, সেই কারণ থেকে এটাও তো হতে পারে যে করলেও পরে রাজনৈতিক দলগুলি ক্ষমতা এসে সেটা ভেঙে দিতে পারে। এই ইতিহাস আছে। জেনারেল এরশাদের আমলে একবার উপজেলা নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগ বিএনপি দুই পক্ষ মিলে সেইটাকে সংসদে অগণতান্ত্রিক সরকারের কর্মকাণ্ড বলে সেটাকে কিন্তু নাকচ করে দিয়েছিল। তারপরে আর কেউ কোনোদিন উপজেলা নির্বাচন করেনি। তাহলে এটার পথ কি? পথটা হচ্ছে খুব পরিষ্কার। ইতিহাসের কোনো শর্টকাট নাই, পৃথিবীর ইতিহাস এটা দেখা যায় না। এই রাজনৈতিক দলগুলোকে জনসচেতনতা দিয়ে চাপের মুখে রেখে গণতান্ত্রিকভাবে সংগঠিত নানান সামাজিক গোষ্ঠীর মধ্য দিয়ে তাদেরকে দিয়ে এটা করাতে হবে। প্রশ্নটা হচ্ছে যে সেখানে একটা কথা খুব মনে রাখা দরকার, সমাজে আওয়ামী লীগ এবং বিএনপির অন্ধ সমর্থকের অভাব নাই। সমাজে যতক্ষণ পর্যন্ত তাদের সমর্থকরা ক্রিটিক্যাল হবেন না, তাদেরকে নজরদারির মধ্যে রাখবেন না, নিজেদের রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থে তাদের নিজ নিজ দলগুলোকে গণতান্ত্রিক আচরণ করতে, প্রো পিপল আচরণ করতে বাধ্য করবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে আবার ভোট পাবার আশা করতে পারেন। সেই আশা তারা যারা করতে না পারে সেই ব্যবস্থা করা। দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা জিনিস যে মনে রাখা দরকার, তাহলে এখন কেন আমরা বিরোধিতা করছি? আমি আবারও বলছি, ঘরের থেকে বারান্দা বড় করে তো কোনো লাভ নাই। সেটা হচ্ছে যে এখন সরকার যে গিমিক করে, কৌশল করে স্যামলটেনিয়াসলি দিল, এইটাকে বিতর্কের মধ্যে রেখে যদি আমার সাধারণ নির্বাচন পিছিয়ে যায় ওই তথাকথিত গণতন্ত্রকরণের জন্য এক অগণতান্ত্রিক সরকারের মাধ্যমে, তখন তো আমার ঘরের থেকে বারান্দা বড় হয়ে গেল। ঘরটা আগে সামলাইতে হবে। কেন্দ্রীয়ভাবে আমাদের প্রথম একটা নির্বাচিত সরকারের শাসন বেশি দরকার। জি, দর্শক আছেন। হ্যালো হ্যালো, জি বলুন। জি, আমি ময়মনসিংহ ফুলপুর থেকে আবুল বাশার আকন্দ। হ্যাঁ বলুন। আমার প্রশ্নটি হলো যে বর্তমান সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়তই শুধু মুখোমুখি হচ্ছেন। ওনারা একটি নির্বাচন করবেন, জাতীয় নির্বাচন করবেন এবং উপজেলা নির্বাচন করবেন। দুইটি নির্বাচনের মাঝখানে যে সময় যে রাজনৈতিক দলগুলো যে বারবার
বলে আসছে যে এইটা কারো অনুকূলে নয়, কারণ এখানে 480টা উপজেলার চেয়ারম্যানের সংখ্যা থাকবে, প্রত্যেকটা উপজেলাতে অন্তত 20 জন করে প্রার্থী, এবং সংসদ নির্বাচনের প্রার্থী থাকবে অন্তত 5-7 জন করে। এই যে একটা অবস্থা থাকবে, ভাইস চেয়ারম্যান থাকবে 2 জন করে ভাইস চেয়ারম্যান থাকবে, তারও প্রার্থী থাকবে আপনার 20 জন করে। এই যে একটা খেলা হচ্ছে, এই খেলায় যে নির্বাচনের প্রচারণা একসাথে হবে, একসাথে যে প্রচারণা হবে প্রতিনিয়তই মারামারি কাটাকাটির একটা হবে। বর্তমান সরকার কি চায় না যে দেশে একটা নির্বাচন হোক? ধন্যবাদ আপনাকে। আমি একটু এখানে যোগ করি যে আগে পরের বিষয়টাকে সরকার এভাবে সুরাহা করেছে যে 5 দিন পরে দিয়ে বলছে যে আমরা পরে দিচ্ছি। কাছাকাছি রাখার পেছনে সরকারের যুক্তি কি আমরা জানি না, নানান আশঙ্কার কথা শুনছি বা আপনি বলছেন, কিন্তু সরকার যদি এই বিশ্বাসই করে যে তারা চলে গেলে রাজনৈতিক সরকার আসলে উপজেলা নির্বাচন করবে না, সেক্ষেত্রে এই সরকার যতদিন আছে, ধরুন 18 তারিখে যদি সংসদ নির্বাচন হয়, নির্বাচিত সংসদ বসবে, আপনার মেজরিটি পার্টি ঠিক হবে, তারপরে প্রেসিডেন্ট ডাকবেন, সরকার গঠন করবেন, এই প্রক্রিয়া হতে হতে তো 4-5 দিন চলে যাবে, ততদিন হয়তো ওনারা পাওয়ারে থাকবেন। তাহলে কি বিষয়টা এরকম হতে পারে যে এই সরকার ক্ষমতায় থাকতেই উপজেলা নির্বাচনটা সেরে দিয়ে যাওয়া, যাতে করে একদিন পরে হলেও যাতে অনিশ্চিত না হয়, রাজনৈতিক দলগুলো হাতে চলে গেলে যাতে এটা আবার আগের মতো অবস্থা না হয়? বিষয়টা কি এরকম? এখানে দুটো প্রশ্ন, একটা হচ্ছে ময়মনসিংহ থেকে ভদ্রলোক যেটা করেছেন, একটা আপনার। ময়মনসিংহ থেকে যে ভদ্রলোক প্রশ্ন করেছেন তার কথার মধ্যে যে উদ্বেগ আছে, আমি তার সঙ্গে শতভাগ একমত। এই কথাটি আমি আবারও বলি, বারবার বলছি যে সরকারের এই প্রায় একসঙ্গে নির্বাচন করার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে আর যে নির্বাচন হবে কিনা সেই আশঙ্কা পুরোপুরি দূরীভূত হয় না। এই কারণে যে উনি আরেকটা কথা যুক্ত করেছেন, 2 জন করে ভাইস প্রেসিডেন্ট, প্রত্যেকটা রাজনৈতিক দলের তাহলে 480 নয় 481টা উপজেলায় তাহলে 3 জন করে ক্যান্ডিডেট সেট করতে হবে। চেয়ারম্যান আছেন, 2 জন করে ভাইস চেয়ারম্যান আছেন, কমপক্ষে এগুলো কাউন্সিলর আছেন, কিন্তু ওগুলি তারা করবে। এখানেই প্রশ্নটা আসে, আসলে কি সরকার সিরিয়াস, নাকি আমাদেরকে দেখানোর চেষ্টা করছে যে আমরা রাজনৈতিক দলের কথা শুনি তারপরেও তারা মানে না? এই ধরনের লেজ যুক্ত করে দিয়ে তারা কি এমন কোন পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছেন যেখানে একটা নতুন করে রাজনৈতিক অরাজকতা তৈরি হয়, এবং সেই অরাজকতার মধ্য দিয়ে যে পানি ঘোলা হবে, সেই ঘোলা পানিতে অন্য কোনো অনাকাঙ্ক্ষিত শক্তির রাজনৈতিক উত্থানের জন্য যারা উদ্গ্রীব তাদের মাছ শিকার করবার ব্যবস্থা করছেন? এটা একটা গুরুতর প্রশ্ন। দ্বিতীয়ত আপনি আরেকটা যেটা বলেছেন, আপনার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে সরকার গঠন করার আগেও, আমি আপনাকে প্রথমে আইনের ব্যাপারটা বলি, নির্বাচন করার 1 মাসের মধ্যে সংসদ বসিয়ে তারপর কে কোন পার্টি বেশি ক্ষমতা সংসদে মেজরিটি আছে সেটা ঠিক করবার নিয়ম। তার মানে হচ্ছে নির্বাচন থেকে 1 মাস পর্যন্ত সরকারের হাতে আইনসঙ্গত উপায় আছে। রাজনৈতিক দলগুলো পরিষ্কারভাবে বলছে যে ভাই আমরা পাবলিকের কাছে প্রতিশ্রুতি দিতে রাজি আছি, একটা রিজনেবল টাইমের মধ্যে তোমরা একটা নির্বাচনের কথা বড় দুটি দল ঘোষণা তোমরা দিয়ে রাখো, শিডিউল পর্যন্ত শিডিউল তো নির্দিষ্ট সময় 15 দিন আগে করতে হয়, তোমরা সেই ঘোষণা দিয়ে রাখো একটা রিজনেবল টাইমের মধ্যে, আমরা পাবলিকের কাছে কমিট করব যে আমরা সেই সময় নির্বাচনটা করব। এই যে রাজনৈতিক দলগুলো এই নাকে খত দিতে রাজি, খত তাদেরকে দিতে হয় এ কারণে যে অতীতে জনগণের সঙ্গে কথা দিয়ে রাজনৈতিক দলগুলো কথা রাখে নাই, না এরপরও কি অবিশ্বাস করছে বলে সেটার কারণেই তারা বলছে যে আমরা খত দিয়ে রাখতে রাজি আছি, একটা রিজনেবল দূরত্বের মধ্যে করো। সেটা এই সরকার মানতে রাজি নয়। তার এই কারণেই তো সরকারের গণতন্ত্রের প্রতি তার যে এই যে কি বলে যে দরদের কথা আমি বলছি, সেটা তো আমার কাছে সত্য মনে করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে তারা অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আছে, অগণতান্ত্রিক কর্মকাণ্ড করেছে, জনগণের উপর অগণতান্ত্রিক শাসন জারি রেখেছে, জরুরি অবস্থা প্রত্যাহার করে তার সমস্ত মৌলিক অধিকার সাসপেন্ডেড রেখেছে। সেই যখন উপজেলা নির্বাচন করার মধ্য দিয়ে প্রশাসন গণতন্ত্রায়নের জন্য সারা দেশের মানুষ এবং তার রাজনৈতিক দলগুলোর মুখোমুখি দাঁড়ায়, তখন কিন্তু এই সরকার নির্বাচন করার আদৌ ইচ্ছা আছে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন সমাজে থাকবেই। জি, দর্শক আরেকজন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি দয়া করে টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন। জি বলুন এবার। হ্যাঁ ভাই, আমি সৌদি আরব থেকে আক্তার বলছি ভাই। হ্যাঁ বলেন। আমার প্রশ্ন হলো ভাই, এই যে রাজনৈতিক নেতাদের নিয়ে তো আলোচনা, নির্বাচন নিয়ে তো আলোচনা, কিন্তু আমার মনে হয় যে
এই যে নেতাদের কোনো দোষই নেই, আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, কোনো নেতাদের কোনো দোষ নেই, দোষ হলো আমাদের জনগণের। কেননা যে কোনো প্রার্থী বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, তারা সবাই যখন ইলেকশন করে নির্বাচনে যায়, তখন আমাদের জনগণের কাছে যখন ভোট প্রার্থী হন, তখন কিন্তু প্রত্যেকটা কর্মী যান তাদের কাছে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোট দিতে। বলে আপনি বলেন যে আপনি আমাকে 500 টাকা দেন, 1000 টাকা দেন, আমি আপনাকে ভোট দেব। যখন ওই প্রতিদ্বন্দ্বী যখন পাশ করবেন, তখন তার কাছ থেকে আমরা কতটুকু আশা করতে পারি? তার চেয়ে আমি এটাই মনে করি, আমার যুক্তি হলো এটাই যে আপনাদের টেলিভিশন চ্যানেলের মাধ্যমে অথবা আমাদের এই যে ভাই সাহেবের মাধ্যমে আমি সবাইকে জনগণকে জানাতে চাই যে এটাই যে জনগণকে জানাতে চাই এটাই যে আপনারা প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে কোনো রকম কোনো ঘুষ নেবেন না, কোনো টাকা নেবেন না, পয়সা নেবেন না। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এটা আসলে ওনার একটা মন্তব্য, তবে ওনার সঙ্গে আমার একটা দ্বিমত যে আছে। প্রক্রিয়া নির্বাচিত হন তাহলে জনগণের প্রতি ওই কমিটমেন্টটা, ওই দায়বদ্ধতাটা থাকে না, সেটা আমি বলতে চাচ্ছি। ওনার দুঃখের কথাটা আমি বুঝি, হ্যাঁ, কিন্তু তার সঙ্গে আমি একটু দ্বিমত করি। সেটা হচ্ছে এই জায়গায় উনি বলছেন নেতাদের কোনো দোষ নাই, জনগণের দোষ। দুটো দিক দেখবার আছে। রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলগুলো রাষ্ট্রীয় ক্ষমতার জন্য রাজনৈতিকভাবে লড়াই করবেন, এইটা রাষ্ট্রবিজ্ঞান সম্মত, ইতিহাস সম্মত একটা পথ, ঠিক আছে। কিন্তু এই রাজনৈতিক দলগুলোর কতগুলো কর্তব্য আছে। তাদের হচ্ছে এই আধুনিক রাষ্ট্র কাঠামোর ধারণা তৈরি হয়েছিল যে সংগঠিত রাজনৈতিক দলগুলো দেশ এবং জনগণকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তাদের নীতি আদর্শ নিয়ে জনগণের সামনে হাজির হবেন এবং রাজনীতি সচেতন মানুষ সেইটাকে বাছাই করে নিয়ে তাদেরকে কে শাসন করবেন সেটা ঠিক করে দিবেন। কিন্তু জনগণের সেই অবস্থায় পৌঁছাবার জন্যে কতগুলো দায় দায়িত্ব থাকে সমাজের অপরাপর অংশের, যারা ভাগ্যবান, যারা প্রিভিলেজড, যেমন মিডিয়া, যেমন বুদ্ধিজীবিতা, তাদের। আমাদের যে গরিব মানুষ, যাদের একটা সিংহভাগ মানুষ আপনার দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তার নিত্যদিনের জীবনযাপনের যে বৈরিতা, এটা প্রতিদিন তার স্কুলে যানো, বাচ্চাদের স্কুলে পাঠানো, তার স্বাস্থ্য, তার হলো সংসার চালানো, তার একেবারে মৌলিক জীবনের চাহিদা মেটানোর জন্য রাষ্ট্র এবং সমাজের যেই অবস্থা তৈরি করে দেবার দায়িত্ব আছে এবং রাজনৈতিক দলগুলোর শাসন কার্য পরিচালনা করার মধ্য দিয়ে তার জন্য যে একটা এনেবলিং এনভায়রনমেন্ট, একটা এটাকে বলে যে এক ধরনের সহায়ক একটা পরিবেশ তৈরি করবার দেওয়া আছে, এই রাজনৈতিক দলগুলো কখনোই সেই মাত্রায় করেনি বলেই এবং রাজনৈতিক দলগুলো তার দায়বদ্ধতার কথা ভোটের আগে বলে পরের যে দায়বদ্ধতা জারি রাখে না বলেই মানুষ বোঝে এই ক্যান্ডিডেট আমার কাছে আগামী 5 বছর আর আসবে না, সুতরাং আমি নগদ যা পাই সেটাই আমার তার কাছ থেকে লাভ। সেইভাবে আপনার এই যে মানুষের দারিদ্র্যকে এক্সপ্লয়েট করে রাজনৈতিকভাবে এই নেতারা যখন যারা ক্ষমতা এসছে, এইটার বিরুদ্ধে ওই যে তিনি যে কথাটা বলেন, তিনি নিজে একজন সচেতন মানুষ, বুঝতে পারলাম সৌদি আরব থেকে যিনি ফোন করেছেন। কিন্তু পুরা সমাজের মধ্যে এই জনসচেতনতা জাগ্রত করবার জন্য একটা ভূমিকা থাকে বুদ্ধিজীবীদের, যারা সমাজে জ্ঞানী গুণী লোক হিসেবে আমরা যাদেরকে শ্রদ্ধা করি। কিন্তু এই বুদ্ধিজীবীরা গত কয়েক দশক ধরে রাজনৈতিকভাবে এমনভাবে মেরুকৃত হয়ে আছে, কেউ আওয়ামী লীগের অন্ধ সমর্থক, কেউ বিএনপির অন্ধ সমর্থক। ফলে তারা যখন তাদের নেতা নেত্রীদের সামনে যান কিংবা তাদের সম্পর্কে লেখেন কিংবা বক্তৃতা করেন, তখন এমন ভূয়সী প্রশংসা করেন এবং কোনো রকম কোনো তাদের সীমাবদ্ধতার কথা সামনে আনেন না, যেটা শুনে জনগণ বুঝতে পারবে, সাধারণ জনগণ যারা আপনার আমার মতন শিক্ষার সুযোগ পায় নাই, তারা যে বুঝতে পারবে তারা যে সমস্ত রাজনৈতিক দলকে সমর্থন করেন তাদের সীমাবদ্ধতা কি, তাদের এন্টি পিপল ক্যারেক্টার কোনগুলি তারা জনগণের বিরুদ্ধে নিজেদের দলীয় এবং সংকীর্ণ ব্যক্তি স্বার্থে ব্যবহার করে, সেগুলো কিন্তু এই বুদ্ধিজীবীদের মধ্য দিয়ে, এই মিডিয়ার মধ্য দিয়ে তাদের মানুষের সচেতন করে তুলবার কথা। এই মিডিয়া এবং বুদ্ধিজীবীরা রাজনৈতিক দলগুলির প্রতি আনুগত্য থাকবার কারণে এবং অন্ধ আনুগত্য থাকবার কারণে আমাদের জনগণ সে পুরোপুরি সচেতন হবার সুযোগ পান না। আর তখন এই রাজনৈতিক দলগুলো তাদের যে আচরণ, যে অগণতান্ত্রিক আচরণ এবং জনগণকে ঠকাবার যে সংস্কৃতি, এইটাকে যুগের পর যুগ ধরে উৎপাদন এবং পুনরুৎপাদন করে চলে। ফলে এখানে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক নেতাদের একটা বিরাট দোষ, অর্থাৎ তারা কথা দিয়ে কথা রাখে না। আর সেই ক্ষেত্রে আর জনগণকে দোষ দিয়ে লাভ নাই। জনগণ যখন আমাদের দেশে সুযোগ পেয়েছে, ইতিহাসের বড় বড় সঠিক সিদ্ধান্ত, বড় বড় বাঁকগুলিতে আমাদের জনগণ
তার সমস্ত সীমাবদ্ধ সহ সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। আপনি বলতে চাচ্ছেন তাহলে দোষটা আসলে জনগণের না, রাজনৈতিক যেসব দলগুলো, সামাজিক রাজনৈতিক রাজনৈতিক শক্তি দলগুলোর আছে তারা একটা যে গণতন্ত্রের প্রতি এবং মানুষের প্রতি অঙ্গীকার যে পরিমাণ থাকার কথা, সেটা সেই অঙ্গীকার আমরা কখনোই পুরোপুরি দেখি নাই। জি, আমরা যেখান থেকে শুরু করেছিলাম যে নির্বাচনের তারিখ ঘোষণার পরে বড় দলগুলোর যে প্রতিক্রিয়া আপনি এতক্ষণ ব্যাখ্যা করলেন, দুটি নির্বাচন কাছাকাছি হওয়ার কারণে কিন্তু সংশয় থেকে যাচ্ছে, আশঙ্কা আছে, জরুরি অবস্থা না ওঠার কারণে সেই সমস্যা আছে, নিবন্ধন সহ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে অন্যান্য ব্যবস্থা যেগুলো সেগুলো নিয়েও দলগুলো কথা বলছে। তো এই সব কিছু হয়তো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে। আজকে শেষ করব একটা ছোট্ট বিষয় দিয়ে, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে বড় দুটি দলের মধ্যে মৌলিক কিছু বিষয়ে বোঝাপড়া হওয়া দরকার যাতে করে আগামী নির্বাচনটা সুষ্ঠু হয় এবং নির্বাচন পরবর্তী সংসদ এবং সরকার যারা আসবেন তারাও যাতে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক চর্চা করতে পারেন। সেই কারণে দুই নেত্রীকে একসাথে বসানোর একটা চেষ্টা চলছে, আপনি জানেন। পাশাপাশি আজকে আপনার FBCCI ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, তারা বড় দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কেন্দ্রীয় নেতাদেরকে একটি ইফতার পার্টিতে দাওয়াত করেছিলেন এবং সেখানে তারা বলেছিলেন 8টি বিষয়ে তারা যাতে ঐক্যবদ্ধ হন, একমত হন, অঙ্গীকার করেন। তার মধ্যে আছে আপনার হরতাল, ধর্মঘট, মারামারি, হানাহানি না করা, সংসদ বয়কট না করা, সংসদকে কার্যকর করা, দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় না দেওয়া, এরকম 8টি বিষয়। কিন্তু দুদলের নেতারাই সেখানে গেছেন, শুনেছেন, কথা বলেছেন, কিন্তু বাস্তবে এরকম অঙ্গীকার তারা করেননি। তো ব্যবসায়ীদের উদ্বেগের বিষয়টা আমরা বুঝি, সমাজের জন্য হোক, ব্যবসার জন্য হোক, তাদের স্বার্থের জন্যই হোক, তাদের সামাজিক দায়িত্বের কারণে হোক, তাদের এই উদ্যোগটা এবং তাৎক্ষণিকভাবে যে বড় দুটি দল সাড়া দিল না, এই সম্পর্কে আপনার সংক্ষেপে মন্তব্য শুনে শেষ করব। খুব সংক্ষেপে, এখানে দুটো দিক আছে। একটা হচ্ছে যে ব্যবসায়ীদের একটা বিরাট অংশ প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে এই জরুরি অবস্থাকে স্বাগত জানিয়েছিল, জরুরি অবস্থার মধ্য দিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটাকে সমর্থন করেছিল, এবং এই যে সরকারের যে -2 ফর্মুলা, এইটাকে প্রধানত অপ্রকাশ্যে কিন্তু এটাকে সমর্থন করেছিল। তারা একদিন পরে যে তারা বুঝতে পেরেছেন, নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে বুঝতে পেরেছেন যে আমাদের আবেদন নিবেদন অথবা চাপ প্রয়োগ যাই করি না কেন, এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকেই করতে হবে, তাদের প্রতি আমাদের অনুরোধ এবং দাবি রাখতে হবে। এইটা FBCCIর নেতৃত্ব বুঝতে পেরেছেন, FBCCIর মধ্য দিয়ে ব্যবসায়ীরা বুঝতে পেরেছেন, দেখে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। দ্বিতীয় কথা হচ্ছে, এখন দ্বিতীয় পার্ট হচ্ছে যে তারা সবগুলি কোনো কমিট করেন নাই। এটা আমাদের সুন্দর আকাঙ্ক্ষা, আসলে এটা দরকার, কিন্তু দুটো জিনিস বাদ দিয়ে ধর্মঘট করবার অধিকার একটা মৌলিক অধিকার খেটে খাওয়া মানুষের। FBCCIর প্রেসিডেন্ট যিনি হলেন গার্মেন্টস সেক্টরের একজন নেতা। গার্মেন্টস সেক্টর আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ সেক্টর। গার্মেন্টস সেক্টরে অনেক অরাজকতা আছে, দুই দিকেই আছে, শ্রমিকদের মধ্যে আছে, মালিকদের মধ্যে আছে। এখন নির্দিষ্ট আইনের মধ্য দিয়ে যদি আইন অনুযায়ী ফ্যাক্টরি খুলে মজুরি দেওয়া না হয় ঠিক মতন শ্রমিকদেরকে, তাহলে তার ধর্মঘট করবার অধিকার আছে, এটা মানতে হবে। হরতাল করার অধিকার রাজনৈতিক দলগুলোর আছে। প্রশ্ন হলো, হরতাল কি জোর করে করবার অধিকার আছে? গাড়ি ভেঙে মানুষকে ইট পাটকেল মেরে কি অধিকার আছে? না। হরতাল করার যে 60-এর দশকে যে রাজনৈতিক মাধ্যম হিসাবে হরতালকে ব্যবহার করা হতো একটা অস্ত্র হিসেবে, তো সেই ক্ষেত্রে আপনার সরকার বলছে এক কথা, বিরোধী দল বলছে না, তোমার এই কথা সত্য নয়। স্বতঃস্ফূর্ত হরতাল পালনের মধ্য দিয়ে এটা এক ধরনের গণভোটের মতন, কিন্তু সেখানে বল প্রয়োগ করা, জোর করে করানো, সেগুলি হয়েছে গত 15-16 বছরে। প্রশ্নটা হচ্ছে যে একটা হচ্ছে আমি কিন্তু কি বলে যেটাকে মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিব না। রাজনৈতিক দলগুলোকে প্রতিবাদ করবার অধিকার রাখতে হবে, সেই অধিকার যাতে অন্যের অধিকারকে খর্ব না করে করে, তার জন্য সৃষ্টিশীল হবার জন্যে আপনার সৃষ্টিশীল পন্থা উদ্ভাবন করা আপনার রাজনৈতিক দলগুলির কর্তব্য, আমাদেরকে সেখানে চাপ দেওয়া দরকার। আর ওই বাকিগুলো, এই দুটো ছাড়া যে কথাগুলো তারা বলেছেন, আমি তাদের সঙ্গে একমত। আপনাকে সংসদ নির্বাচিত করে, সংসদ সদস্য বানায় যে এলাকার জনগণ, আপনার কাজ হচ্ছে MP হিসেবে আপনি বিরোধিতা করেন কোনো সরকারি পলিসির অথবা পক্ষে থাকেন, সেখানে আপনাকে প্রতিনিধিত্ব করা। তো এই যে সংসদ বছরের পর বছর সংসদ বর্জন করা, সংসদীয় কমিটিগুলিকে কার্যকর না করা, এবং সেই কার্যকর করার মধ্য দিয়ে নির্বাহী বিভাগের উপর সরকারের, রাষ্ট্রের যে জনগণের প্রতিনিধিদের, জনগণ তার সভরেনিটি এক্সারসাইজ করে কিসের মধ্য দিয়ে? তার জনপ্রতিনিধিদের মধ্য দিয়ে। তার জনপ্রতিনিধিরা যদি জনগণের
আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য সরকারের পক্ষে কিংবা বিপক্ষে তাদের অবস্থানকে প্রতিনিধিত্ব না করে, তাহলে তো এই সংসদ থাকার কোনো মানে হয় না। অতীতে আমাদের রাজনৈতিক দলগুলো দেখিয়েছে যে একটা মিনিমাম ফাংশনাল পার্লামেন্টারি ব্যবস্থা চালু রাখার তার অযোগ্য, তাদের সেই সংস্কৃতি হয় নাই। তাদেরকে এই সাংস্কৃতিক বোধ চাপিয়ে দেওয়া ছাড়া জনগণের তরফ থেকে কোনো পথ নাই। ফলে এফবিসিসিআই যে কথা বলেছে ওই দুটো বার্তা আমি তার সঙ্গে একমত না। বাকিগুলো আমি মনে করি দেশের সমস্ত মানুষের সাধারণ আকাঙ্ক্ষা, এবং রাজনৈতিক দলগুলো আজকে না হোক কালকে হোক জনগণের চাপে এটা করতে বাধ্য হবে, এবং তাদের উপর রাজনৈতিকভাবে ডেমোক্রেটিক্যালি ওরিয়েন্টেড যে সমাজের নানান গোষ্ঠী আছে তাদেরকে চাপটা জারি রাখতে হবে। জি, আমাদের অনুষ্ঠান এখানে শেষ হয়ে গেছে। জনাব নুরুল কবির, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। কাল আবারও ফিরবো নতুন কোনো নির্বাচিত খবর এবং নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।